বাড়িতে এখন আমার কি ভূমিকা আছে বলো? তোমরা যদি সবাই চাও সে আসবে আসবে বাড়িতে, তবে ভুলেও যেন আমার সাথে কথা বলার চেষ্টা না করে, আমার দিকে একেবারে ঠেলবে না তোমরা তাকে। না 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 মেশো, আমার মনে হয় না যে বাড়িতে অ্যালাউ করার কোনো দরকার আছে বলে। কারণ তোমার ছোট ছেলে আমার যতদূর মনে হচ্ছে যে সর্বহারা হয়ে ভিক্ষের বাটি হাতে নিয়ে আমাদের বাড়িতে আসছে। চাকরি বাকরিও হয়তো খুইয়েছে, তো সেক্ষেত্রে তো ফ্যামিলি আছে, তো তোমার ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে, তো এত হাত পা কে সামলাবে? তোমাকে তো সামলাতে হবে না, তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? সামলাবো তো আমি। বৌমার কোনো খবর পাওয়া গেছে? না বাবা, না রোহিত সেনের কোনো খবর পাওয়া গেছে, না তোমার বৌমার কোনো খবর পাওয়া গেছে। এই একটা জিনিস না, ভীষণ বড় জেদি, কারো কথা শোনে না। ওর কাউকে কিছু না জানিয়ে এরকম ভাবে চলে যাওয়াটা উচিত হয়নি। আই এম সরি। এবার ডিঙ্কার সঙ্গে আমার কথা হয়েছে। ডিঙ্কা বলেছে যে এই কেসটা এখন কমিশনার সাহেব নিয়েছে। বৌমা যদি কিছু করেই থাকে তার পেছনে কিছু ভাবনা কাজ করছে। দেখো, বৌমাকে তোমরা বোকা ভাবো, সে কিন্তু তোমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমতী। তোমরা চিরদিন তাকে আন্ডার এস্টিমেট করে এসেছ। বুদ্ধি কয় প্রকার হয় জানো তো? 2 প্রকার। এক হচ্ছে সুবুদ্ধি আর এক হচ্ছে দুর্বুদ্ধি। তোমরা সুবুদ্ধির সাথে বেশি যোগাযোগের সুযোগ পাওনি, দুর্বুদ্ধির সাথেই তোমাদের যোগাযোগটা বেশি। 1 মিনিট, মানে কথাটাকে আমাকে উদ্দেশ্য করে বলা হলো? কেন, তোমার কি দুর্বুদ্ধি আছে? তুমি এটা বিশ্বাস করো? সকালবেলা উঠেই অশান্তি করছে। কেন শুধু শুধু অশান্তি করছো? না না, আমি না বুঝতে পারছি না যে তোমার এজেন্ডাটা এক্স্যাক্টলি কি। মানে যখনই আমার মুখোমুখি হচ্ছে আমাকে ইনসাল্ট করছো। সেই জন্য তো মুখোমুখি হতে চাই না। শুনছো তো, এত বয়স হয়েছে অথচ কিরম ভাবে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। এই একদম চুপ। আমার বাবাকে নিয়ে একদম এরকম ভাবে কথা বলবে না তুমি। বাবা তো ঠিক কথাই বলেছে, তুমিও জানো বাবা ঠিক কথা বলেছে। দুর্বুদ্ধি তো তোমার আছেই, তার প্রমাণ তুমি বহুবার দিয়েছো। বাবা, রনিম কিছু বলেছে? কেন এতদিন আসেনি? না না, সেসব কিছু বলেনি। বলেছে যে এখানে এসে ওরা কেন আসেনি, কেন এতদিন যোগাযোগ করেনি, সব কিছু বলবে। এখনো ওই অপগণ্ড ছেলের জন্য অবশিষ্ট আছে চোখের জল তোমার? হাজার হলেও তো তাকে জন্ম দিয়েছি। কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, জন্ম দিয়েছি। ও জন্মের সময় আমার কি অবস্থা হয়েছিল নিশ্চয়ই তোমার মনে আছে। আমি প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম। বড় কষ্টের সন্তান আমার। সেই সন্তান তো আদরে আহ্লাদে বড় হয়েছিল। তারপর বিদেশ গেল, দাদার বিয়েতে 3 দিনের জন্য এসেছিল। বৌমার সঙ্গে খুব খাতিরও হয়েছিল। তারপরে হঠাৎ একদিন ফোন করা সব বন্ধ করে দিল। কেন যে এমন করলো আজও আমার কাছে রহস্য রয়ে গেল। আমিও জানি না। অনেকবার ওকে ফোন করেছি, কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। পরের দিকে তো ফোন নাম্বারটাও পাল্টে ফেলেছে। তোমার বৌমা ও বাবা ওকে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল, চিঠি লিখেছে। আমি জানি না ও সেই চিঠিগুলো পেয়েছিল কিনা। তারপর তো হঠাৎ করে একেবারে সব বন্ধ। তবু যে এতদিন পর বাড়ির ছেলে বাড়ির টানে ফিরে আসছে সেটাই যথেষ্ট। অনিন্দ, 1 মিনিট, মানে বাড়ির টানে নয়, অভাবের টানে। তাতে তোমার কি? ওর যদি অভাব হয় তোমার কি? ওকে তো আমি খাওয়াবো। আমার রোজগারে যদি না কুলোয় মুটেগিরি করে আমি ওকে খাওয়াবো, তবু আমার ভাই তো। তুমি এর মাঝখানে আসবে না। সবই তো আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তুমি, সবকিছু। আমার ভাইকে আমার কাছ থেকে কাড়ার চেষ্টা করবে না। আর দয়া করে হাত জোড় করছি, অনেক রং তুমি দেখিয়েছো। আমার ভাই, ভাইয়ের বউ, তাদের সন্তান আসছে, নিজের রংটা এখানে
দেখানোর চেষ্টা করো না। রনির মেয়েটাও আসছে, ভালোই হবে। আমার ছেলে মেয়েগুলো তো আমার কাছে থাকে না, সেই শূন্যতা, সেই অভাব খানিকটা হয়তো রনির মেয়েটা পূরণ করবে। জানো বাবা, এটা আমি বিশ্বাস করি, ঈশ্বর কোথাও না কোথাও একটা বিকল্প ব্যবস্থা করে দেন, বিকল্প রাস্তা দেখিয়ে দেন। তাই হয়তো রনি ফিরে আসছে তার বউ, তার মেয়েকে নিয়ে। বাবা, আমি জানি রনির উপর তোমার অনেক অভিমান, হয়তো একটু রাগও আছে। সে সন্তান হিসেবে নিজের দায় দায়িত্ব ঠিক মতো পালন করতে পারেনি, তাই দায় দায়িত্ব পালন করার কথা তো আমি বলিনি। আমি তো কোনোদিন বলিনি টাকা দাও, পয়সা দাও। হ্যাঁ, আমার যে পেনশন ছিল তাতে দুজনের হয়ে যেত। হ্যাঁ, বাড়ির দায়িত্ব সে নেয়নি। শুধু খাওয়া ছাড়াও বাড়িতে তো অনেক দায় দায়িত্ব থাকে, সেসব সে কিচ্ছু পালন করেনি। সেজন্য কিছু না, সে যোগাযোগটা তুলে দিল কেন? তার কাছে কি আমরা এতই বোঝা হয়ে গিয়েছিলাম? বাবা, ও আসুক না, ও আসলে তো আমরা সবকিছু জানতে পারবো। কে জানে ওর জীবনে কি ঘটেছে, কতটা বিপর্যয় ঘটেছে। প্রত্যেকটা মানুষের জীবনেই তো নানান রকম কিছু ঘটে যায়। এই যে আমার জীবনটা নিয়ে তুমি যে সুন্দর স্বপ্ন দেখেছিলে, একটা সাজানো গোছানো সংসার আমার হাতে তুমি তুলে দিয়েছিলে, একটা সুন্দর জীবন, সে জীবনটাকে আমি রাখতে পেরেছি। আমার জীবনটা একেবারে অন্যরকম হয়ে গেছে। আমার জীবনে সেটা বিপর্যয়। তোমার জীবনে যাই ঘটুক বুয়া, তুমি তো আমাদের ছেড়ে কখনো চলে যাওনি বুয়া। রনি আমাদের ছেড়ে চলে গেছে, রনি আমাদের খোঁজ নেয়নি। আমরা যদি মরেও যেতাম, ও কিন্তু জানতে পারতো না। তবুও যেই শুনলাম রনি এসেছে, বুকের মধ্যে কিরম একটা করে উঠলো, মনটা ছটপট করে উঠলো ওকে দেখার জন্য। রক্তের টান তো, কষ্ট করে পেটে ধরেছিলাম। হয়তো হয়তো মাদেরই এরকম হয়। মায়েদের চোখের জলটা তো দেখা যায়, বাবাদের চোখের জলটা দেখা যায় না। বাবারা যখন তখন চোখ থেকে জল বার করতেও পারে না। যা হয় সব অন্তরে অন্তরে। বাবা, তাহলে ওরা এখানে এসে থাকতে পারে তো? ওসব কথার তো মীমাংসা হয়ে গেছে। তুমি একটু আগে বলছিলে না, ঈশ্বর সবসময় বিকল্প পথের সন্ধান দিয়ে থাকেন। তো ওদের এই সপরিবারে এখানে আসাটা যদি তোমার সেই বিকল্প পথেরই সন্ধান হয়ে থাকে, সেই সন্ধান তুমি পেয়ে থাকো, ওয়েল অ্যান্ড গুড। আমি খুব খুশি হব, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি চাই তুমি শান্তিতে থাকো, কিন্তু তোমার দুর্ভাগ্য, তুমি কিসের মধ্যে রয়েছো, কিভাবে জীবন কাটাচ্ছ, সেটা আমি ভালো করে জানি। এর হাত থেকে কিন্তু বুয়া তোমার নিস্তার নেই, তোমার একেবারেই পরিত্রাণ নেই। ঠিক, আমিও জানি আমার পরিত্রাণ নেই। সারা জীবন এই দণ্ড আমাকে ভোগ করে যেতে হবে। আমি না একটা কথা বুঝতে পারছি না, মানে তোমরা যে এত সাজিয়ে গুছিয়ে কথা বলছো, মানে ডায়লগের মতো প্রায়, সেটা কি আমাকে উদ্দেশ্য করে? হ্যাঁ, তোমাকেই বলছি। তার কারণ তুমি আমাকে ছেড়ে যাচ্ছ না। আমি চাই না তোমার কাছে থাকতে, তুমিও জানো সেটা। তবু তুমি গ্যাঁট হয়ে বসে আছো এখানে। মান অপমান বোধ তোমার নেই, তোমার তো গন্ডারের চামড়া। কিন্তু আমার মধ্যে এখনো তো ঈশ্বর কৃপায় এতটুকুনিও মনুষ্যত্ব বোধ আছে। তোমাকে খারাপ কথাগুলো বলতে আমার ভালো লাগে না, কিন্তু সেটা তুমি বুঝবে না।